আমার স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রী, ওনার স্বামীর নাম হচ্ছে রনি। কেন ওনার স্বামী ওনার স্ত্রীকে খুন করতে চায় তা ওনার স্ত্রীর মুখ থেকে কথাগুলো শুনে আসি, তারপর কিছু কথা বলতে আসি। ভিডিওটা সবার আগে সবার বেশি শেয়ার করে দিন, ভিডিওটার সাথে থাকুন। হসপিটালে আমাকে নিয়ে যাওয়া হইলো, তখন সেখানে দেখলো যে একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আছে। নিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে হচ্ছে রাতে 9টা থেকে 12:30 পর্যন্ত আমার এই সেলাই করতে লাগছে। 3.5 ঘন্টার সার্জারি আমার হয়েছে। সেকেন্ড সার্জারি যখন বললো, ডক্টর বললো যে আপনার নাকের মধ্যে কোনো হাড্ডি নাই, আপনার মুখের মধ্যে হাড্ডি সব ঝুড়া হয়ে গেছে, এগুলোর জন্য আপনার মুখে প্লেট বসাইতে হবে, 10 ঘন্টা সার্জারি করতে হবে। এপ্রিলের 16 তারিখে আমার যে সার্জারি হয়েছে, আমার সেখানে 10.5 ঘন্টার আমার এপ্রিলের 16 তারিখে আমাদের সার্জারি হয়েছে, আমার সেখানে 10.5 ঘন্টার আমার সার্জারি হয়েছে। আমার এত বড় শাস্তি, আমি যতই খারাপ হই না কেন, আপনারা যারা বলতেছেন যে এর শাস্তি হওয়া দরকার, আপনাদের যদি মনে হয় যে এত বড় শাস্তি আমার প্রাপ্য ছিল, আমার কিছুই বলার নাই। দেখুন কি অবস্থা করছে ওনার স্বামী, ওনাকে ছুরি দিয়ে আঘাত করে তার মাথা পর্যন্ত লাল করে দেওয়া হয়েছে। আমি নিজে ভিকটিম হই। কি বলে আমি চেষ্টা করেছি আমার যে হাজবেন্ড তার সাথে ব্যাপারটা মিটমাট করার রনি, জন্য। আমি নিজে ভিকটিম হই। সে একটু আগে লাইভে আসছে, ফার্স্টে আমার আরেকটা হাজবেন্ড কথা রনি, আমি বলি, সে একটু আগে লাইভে আসছে, সে অনেক কথা বললো আমার নামে। বলতেছেন যে কি কারণে মারলো, একটা কথা আমি বলি, আমি সবার প্রশ্নের উত্তর দিব। ফার্স্ট একটা কথা বলি যে অনেকে বলতেছেন যে কি কারণে মারলো, কি কারণে মারলো, কোনো কারণ আছে। হ্যাঁ, কারণ অবশ্যই আছে, কোনো কারণ ছাড়া মারে নাই, কারণ অবশ্যই আছে, কারণটা আমি বলবো। বাট আমি যখন কারণটা বলবো তখন কি আপনাদের মনে হবে যে কারণটা জাস্টিফাইড আমাকে মারার জন্য? আপনাদের কি মনে হয় যে যে কোনো কারণে একটা মানুষের, এই যে আমার চেহারাটা দেখতে পারতেছেন, আমার চেহারাটা সবাই একটু দেখেন, এই যে আমার চেহারাটা কোথা থেকে কাটছে আপনাদের দেখায়, আমার মাথায় কিন্তু চুল নাই। আমার এতটুকু লজ্জিত হয়ে আজকে মানুষের সামনে আসতে হয়েছে, আমার মাথায় কিন্তু চুল নাই। হ্যাঁ, এখানে দাগটা, এই দাগটা যখন কাটা হয়েছে এতটুকু হচ্ছে, আপনারা ছবিতে দেখছেন, এতটুকু যখন চুলটা ফেলে দিছে ডক্টর সার্জারি করার সময়, তখন আমার ডক্টররা বলছিল যে আপনার চুল থাকবে না। পরে আমি বাসায় আসার পরে যখন দেখলাম যে আমার চুল অনবরত পড়তেছে, আমার এত বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে চুল পড়তেছে, তখন হচ্ছে আমি আমার পুরো চুল কেটে ফেলছি। আমি আমার 2 বাচ্চার মা হয়ে আমি কিন্তু আমার মাথায় চুল নাই, আমি ন্যাড়া হইতে হয়েছে 2 বাচ্চার মা হওয়ার পরে। আপনাদের কি মনে হয় যে সে যে কোনো কারণেই আমাকে মারছে, সেই কারণটা জাস্টিফাইড আমাকে মারার জন্য? আপনাদের যদি সেটা মনে হয়, অনেক মহিলারা কমেন্ট করতেছেন যে তাকে কেন মারলো, তাকে কেন মারছে, কোনো কারণ আছে মারার। কোনো কারণ থাকলেই সে আমার চেহারাটা ছুরি দিয়ে দেখেন সে কোথা থেকে কাটছে, এখান থেকে সে টান দিয়ে আমার এই ঠোঁট, আমার এই ঠোঁটের এখানে কিন্তু অলরেডি এখনো এই 4 মাস পরেও কিন্তু আমার ঠোঁটের এখানে সেন্স নাই, আমার এখানে কোনো সেন্স নাই। এগুলো যদি আপনারা এখন আবার কাটেন আমি কোনো ব্যথা পাবো না। আমার এখানে কোনো সেন্স নাই, আমার এখানে কোনো সেন্স নাই। আর এখানে যে কাটাগুলা দেখতে পাচ্ছেন, এই কাটা চোখের নিচে কাটছে, এখানে কাটছে এবং এখানে কাটছে, হ্যাঁ এখানেও কাটছে। আমার মুখে সে যখন মারছে আমার মুখে, আমার ডক্টররা বলছে যে আপনার নাকে কোনো হাড্ডি ছিল না, এই যে নাকে কাটা, নাকে কোনো হাড্ডি ছিল না। আমার মুখে অলরেডি 9টা প্লেট, 9টা স্টিলের প্লেট এবং হচ্ছে 42টা স্ক্রু, যেটা আমার মেডিকেল সার্টিফিকেটে আছে। ডক্টর বলছে যে মোবাইলের মধ্যে ছোট ছোট যে স্ক্রু থাকে, এরকম স্ক্রু আপনার মুখে বসায় হচ্ছে আপনার এই চোয়াল, আপনার এই নাক, এগুলো আবার ঠিক করছে। আমার নাক কিন্তু এরকম ছিল না। এখানে আমার স্টিলের প্লেট বসানো, এখানে ধরলেই বোঝা যায় স্টিলের প্লেট। আমার এখানে স্টিলের প্লেট দিয়ে আমার চোয়াল লাগাইছে, এখানে স্টিলের প্লেট দিয়ে আমার চোয়ালের গুঁড়া ছিল, এই গুঁড়া ঠিক করছে। তা আপনাদের যদি মনে হয় যে কোনো কারণে সে আমার একটা মেয়ের চেহারা নষ্ট করে দিতে পারে, অনেকে অলরেডি সে মানুষ লাগাই দিচ্ছে, বাজে বাজে কথা বলতেছে যে আমার 4টা বিয়ে হয়েছে, আমার 10টা বিয়ে হয়েছে। আমি যদি বলি যে হ্যাঁ আমার 10টা না আমার 20টা বিয়ে হয়েছে, তারপরেও কি আপনাদের মনে হয় যে আমাকে এভাবে কাটলে এটা সে ভালো কাজ করছে, আমার শাস্তি দিচ্ছে? আমার শাস্তি দেওয়ার মালিক কি সে? রনি আরাবিয়ান বোরকা কালেকশন থেকে লাইভে এসে অনেক সুন্দর সুন্দর কথা বললো, আল্লাহর কাছে জবাব দিবে, আল্লাহর কাছে জবাব দিবে। জবাব কি আপনাকে দিতে হবে না? আপনি যে একটা মেয়ে মানুষের চেহারা নষ্ট করছেন, জবাব কি আপনাকে দিতে হবে না? আপনি নবীর সুন্নাহ পালন করে আপনি মুখে দাড়ি রাখছেন। তো নবী, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোনো নারীর চেহারাই তো দূর, কোনো মেয়ে মানুষের গায়ে একটা ফুলের টোকা দিয়ে যতটুকু আঘাত করলে যে আঘাতের ব্যথাটা লাগে, ওই ব্যথাটাও তোমরা তোমাদের স্ত্রীর গায়ে দিবা না। একটা মুসলিমের এই কথাটা মানা উচিত। কেন সে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কেন একটা মেয়ের চেহারা কেটে দিল? হ্যাঁ, আমি তার কাছে আমি এসব কোনো কথাই বলতাম না, এই কথাগুলো শেষ হয়ে যেত। সে যদি 8-10টা অনেক মানুষ, অনেক হাজব্যান্ডরা অনেক মেয়েদেরকে গায়ে হাত তুলে, হ্যাঁ মেয়েদের গায়ে হাত তুলে, সো মেয়েরা চুপচাপ সহ্য করে না, ঠিক আছে আমার জামাই একটা থাপ্পড় মারছে কিছু ব্যাপার না, আমার জামাই তো একটা লাথি মারছে কিছু ব্যাপার না। আমার জামাই যদি আমাকে একটা থাপ্পড় মারতো, আমার একটা লাথি মারতো,
আমার গায়ে রক্ত ঝরাইছে সেটা কিছু না, আমার যদি সে হাত পা কেটে দিত, আমার হাতের থেকে একটা বাড়ি মারতো, পায়ের থেকে একটা বাড়ি মারতো, আমি কিছুই বলতাম না, আমি মেনে দেবেন ঠিক আছে আপনাকে আরেকটা সুযোগ দিলাম। সে আমার চেহারা নষ্ট করে দিচ্ছে, এই চেহারা তো আমার ছিল না। আমি আজকে যে চেহারা আমি দেখি আয়নাতে, এই চেহারা আমার ছিল না, এই চেহারা সে বানাইছে। আমার ঠোঁট কেটে ফেলছে, আমার চেহারা কেটে ফেলছে, আমার নাকের হাড্ডি, আমার মুখের চোয়ালি কেটে ফেলছে। সারা জীবন আমার এই স্টিলের প্লেট নিয়ে ঘুরতে হবে। কিছু কিছু মানুষ হাহা দিচ্ছেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আপনারা আরো বেশি বেশি হাহা দেন। যারা যারা আমার নামে মিথ্যা কথা রটাচ্ছেন, আল্লাহ যেন করুক। আমি কাউকে অভিশাপ দিতে চাই না, বাট আপনারা যেদিন নিজেদের, আপনার মায়ের গায়ে, আপনার বোনের গায়ে, যেদিন আপনার মেয়ের গায়ে হাত দিবে, যেদিন আপনার মেয়ের মুখ কেটে ফেলবে, যেদিন আপনার বোনের মুখ কেটে ফেলবে, তখন আপনারা হাহা দিয়েন। তখন আপনারা বললেন যে না আমার বোনের 14টা বিয়ে হয়েছিল, এই জন্য আমার বোনের হচ্ছে জামাই ওর মুখ কেটে দিছে। তখন আপনারা এই কথাটা বললেন, আমার বোনের 14টা বিয়ে হয়েছিল, আমার বোন খারাপ, এই জন্য আমার বোনের মুখ কেটে দিছে। ঠিক আছে, এই কথাটা আপনারা বললেন। আপনাদের জন্য এর চেয়ে বেশি কোনো কথা আমি বলবো না। তো মেন কথায় আসি। মেন কথা হচ্ছে, আচ্ছা আপনাদের সবার প্রশ্ন হচ্ছে যে আমার কি বলে আমাকে কেন খুন করতে চাইলো। আমি আপনাদেরকে বলি, আমার ফেসবুক, আমাকে যারা চিনে, আমি হচ্ছে ফেসবুকে প্রায় 2018 থেকে লাইভ করতাম। আমি যদিও লাইভে অতটা পপুলার ছিলাম না, বা আমি খুব অ্যাক্টিভলি আমি লাইভ প্রেজেন্টারের কাজটা নেই নাই, হ্যাঁ, বাট আমি 2018 থেকে ফেসবুকে লাইভ করি, এবং লাইভ করি। আমার ফেসবুকে যারা আমাকে চিনে, আজকাল 8-10টা মানুষের মতোই আমি নর্মাল ভাবে লাইফ লিড করতাম। হ্যাঁ, আমি পর্দা করতাম না, যেটা আমি করতাম না সেটা আমি বলবো না। আচ্ছা, আমি কমেন্ট না দেখি, হোয়াটএভার, কমেন্ট না দেখি। আমি পর্দা করতাম না, আমি নর্মাল ভাবে ফ্রিলি ভাবে 8-10টা মেয়ে যেভাবে চলে আমি সেভাবেই চলতাম। এখন আপনারা আমার যা ইচ্ছা তাই বলেন, আমি নর্মাল ভাবে চলতাম। আমার ফার্স্ট হাজবেন্ডের সাথে ডিভোর্স হওয়ার পরে আমি তার শপে লাইভ করতে যাই। লাইভটা আমি যখন দেখা যায় যে আমার হাজবেন্ডের সাথে ডিভোর্সটা হয়, তখন পর থেকেই আমি লাইভটা শুরু করি, জাস্ট আমার ইনকামের জন্য। কারণ আমার খুব বড় লোক কোনো ফ্যামিলি না যে আমার বাবা আমাকে মাসে অনেক টাকা দিবে বা আমার বাচ্চাকে চালাবে, হ্যাঁ, সেগুলো হচ্ছে ফ্যাক্ট, আমি সত্যি কথাই বলবো। তো এই জন্য আমি লাইভটা শুরু করি। আমি 2018 থেকে লাইভ করতাম, আমি নর্মাল ভাবে চলাফেরা করতাম। আমার ফেসবুকে আগে পোস্টগুলো আছে, আমাকে যারা চিনে, আমাকে প্রচুর মানুষ চিনে, এটা আমি বলবো না যে আমাকে ভালো চিনে খারাপ চিনে, আমি জানি না, বাট আমি তো ওকে সরি। সো আমি হচ্ছে ফেসবুকে কিন্তু মোটামুটি আমাকে অনেক গার্লস গ্রুপে অনেক আপুরাই আমাকে চিনতো, সবার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল। আমি নর্মাল ভাবে চলতাম। আমি খাওয়া দাওয়া করতে পছন্দ করতাম, আমি নতুন নতুন রেস্টুরেন্টে যাইতে পছন্দ করতাম, ঘুরতে পছন্দ করতাম, এখানে ঘুরতে যাইতাম, সেখানে ঘুরতে যাইতাম। তারপরে হচ্ছে যে শপিং করতে পছন্দ করতাম। মেয়ে মানুষ যেটা করে আমি সেটাই করতাম। হ্যাঁ, আমি এটা করতাম, আমি ঘোরাফেরা করছি, আমি ফ্রেন্ডের সাথে ঘুরছি, আমি এখানে সেখানে গেছি, আমি সেভাবেই একটু খোলামেলা। আমি ছবি তুলতে পছন্দ করতাম, হ্যাঁ, আমি ছবি তুলতে খুব পছন্দ করতাম। তো আমার ছবি তোলার চেহারা এখন আর আমার নাই। আচ্ছা, ওই কথাটা আমি না বলি, আমি ছবি তুলতে পছন্দ করতাম, আমি নর্মাল ভাবে চলতাম। তার সব থেকে যখন লাইভের অফার আসে, তার পাশেই হচ্ছে গ্র্যান্ডিওর, আমার সুলতানা, সঞ্জিতা সুলতান আমার ফ্রেন্ড ছিল, ওর সবে আমি লাইভ করতাম। যমুনা ফিউচার পার্ক লেভেল 2-তে গ্র্যান্ডিওর সব থেকে হচ্ছে আমাকে লাইভে দেখে সে তার ম্যানেজার আমাকে ফোন দিয়ে বলে যে আপু আপনাকে লাইভ করতে আমরা ইচ্ছুক, আপনি যদি আমাদের পেজে লাইভ করতেন। তো পরে তার পেজে লাইভ করতে গেলাম। তার পেজে লাইভ করতে যেই তার সব থেকে আমার পরিচয়, এখান থেকেই হচ্ছে আমাদের প্রেমের সম্পর্ক বলেন বা যে সম্পর্ক, হ্যাঁ, এখান থেকেই হয়েছে। তার পেজে আমি লাইভ করতে যেয়ে হয়েছে। সে আমাকে 100% দেখে শুনে বিয়ে করছে, যে আমি খোলা চলতাম, আমি একটু টাইট ফিট পোশাক পরতাম বা কখনো একটু রিভিলিং পোশাক পরতাম, সে আমাকে সব দেখে বিয়ে করছে। আজকে যে সুন্দর সুন্দর কথা আপনাদেরকে এসে বললো, আল্লাহ রাসূলের নাম বললো, তারপরে বলছে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, সে তখন কেন দেখলো না? সে আমার মতো, সে যখন এইরকম একটা নামাজি লোক, তার যখন এইরকম একটা পর্দাপোশিলি হাজি মেয়ে লাগবে, যে 24 ঘন্টা বাসায় থাকবে এবং যে বাসা থেকে বের হইতে পারবে না, সে আমার মতো মেয়েকে বিয়ে কেন করলো? সে আমাকে দেখে শুনে বিয়ে করছে, যে আমি নর্মাল ভাবে চলি, আমি ফ্রিলি ভাবে চলি, আমি তাকে রেস্টুরেন্টে নিয়ে খাইতে গেছি, আমি তার সাথেও ঘুরতে গেছি। হ্যাঁ, আমি এগুলো মানা করবো না, আমি যা করছি আমি বলবো, কারণ এখন এমন না, এখন আজকালকার যুগে সবাই সব বের করে ফেলে, আমার মিথ্যা কথা বলার কোনো দরকার নাই। সো তার সাথে আমি খাইছি, ঘুরছি, তার সাথে আমার সব হয়েছে, সে কেন আমাকে বিয়ে করলো? তার কাছে কেন মনে হলো না যে এই মেয়েটাকে বিয়ে করলে ভালো হবে না? সে আমাকে জেনে শুনে বিয়ে করে, আমার হাজবেন্ডের সাথে যখন ডিভোর্স হইলো, সে তার সাথে তার দোকানে লাইভ হওয়ার পর থেকে সে আমার পিছনে লেগে গেল যে তোমাকে আমি পছন্দ করি, তোমাকে আমি বিয়ে করতে চাই। সে আমাকে দুই চারটা দেখার পরেই, 2-4টা মিটিং এর পরেই সে আমাকে কথা বলছে তোমাকে আমি বিয়ে করতে চাই। তা আমি বললাম যে দেখেন, সে আমাকে বলছিল ফার্স্টে তার একটা ওয়াইফ আছে। আপনারা যারা বলতেছেন যে আমার 4টা বিয়ে হয়েছে আর আমার 10টা বিয়ে হয়েছে, তার কিন্তু অলরেডি হচ্ছে 2টা ওয়াইফ রানিং আছে। তার 2টা ওয়াইফ রানিং আছে, আর একটা ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। আমি হইতেছি তার 4 নাম্বার বউ। আপনারা এটা হচ্ছে তার এলাকায় খোঁজ নিলে দেখতে পাবেন, 2টা ওয়াইফ তার বহাল আছে, আমার 4টা জামাই বহাল নাই।
আমার 4টা জামাইয়ের সাথে আমার বিয়ে হয়ও নাই, ঠিক আছে? তার 2টা ওয়াইফ বহাল আছে। তা যারা বলতেছেন যে আমি 14টা বিয়ে করছি, সে নিজেও কোনো দুধে ধোয়া তুলসী পাতা না। সে আমাকে শপে দেখার পর থেকেই বললো, আমি মনে অনেক বেশি কথা বলছি, আমি সরি, আমি আসল কথাটা ফোকাস করি। সে আমাকে দেখা হওয়ার পর থেকেই বললো যে তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করো, তুমি যেমনি বলবো আমি সেমনি তোমাকে রাখবো। পরে আমি বললাম যে দেখেন, আমি মাসে 50,000 টাকা খরচ করি, আমি এখানে যেতে চাই, সেখানে যেতে চাই, আমি অনেক ঘোরাঘুরি করতে পছন্দ করি, আপনি এগুলা করবেন। পরে বলতেছে না, তুমি একটু বুঝে চলবে, এই চলবা সেই চলবা। এই ঘটনার পরেও আমার হাজবেন্ডের সাথে আমার প্রথমবার ডিভোর্স হওয়ার পরে তার সাথে আমার একবার সম্পর্ক হইলো। পরে আমার যখন বড় মেয়ে ছিল, আমি আমার বড় মেয়ের কারণে আমার ফ্যামিলি বুঝানোর পরে, যেটা সে নিজেও বলছে, আমার ফ্যামিলি বুঝানোর পর আমি লাইফ করতাম। তো লাইফ করে তো আমার জীবন চলবে না, লাইফ প্রেজেন্টের অপশনটা তো আমি আমার পেশাদারি হিসেবে নেই নাই, ওই জাস্ট আমি একটা পার্ট টাইম ওয়ার্ক হিসেবে করতাম আমার নিজের একটা হাত খরচের জন্য। তো আমার ফ্যামিলি যখন বুঝাইলো, আমি আমার হাজবেন্ডের কাছে ফেরত যাই। আমার হাজবেন্ডের কাছে ফেরত যাওয়ার পরেও সে আমাকে নক করতে থাকে, তোমাকে পাই না কেন, এই না কেন, সেই না কেন। পরে আমি বললাম যে দেখেন, আমি আমার বাচ্চার কারণে আমি আমার এই হাজবেন্ডের কাছে ফেরত আসছি। তো যাই হোক, তার সাথে আমার একটা যোগাযোগ ছিল, বলতে পারেন যে সে আমার উপর একটা ইনফ্লুয়েন্স করছে আমার হাজবেন্ডকে দ্বিতীয়বার ছাড়ার জন্য, ইনফ্লুয়েন্স করছে। তার সাথে আমার যোগাযোগ করাটাই হচ্ছে ভুল ছিল। তার সাথে আমার আবার যোগাযোগ ছিল, আবার বললো যে দেখো, তুমি ছাড়া আমার পেজে কেউ লাইভ করবে না। আমার আগের যে পেজে লাইভগুলা ছিল সব লাইভ ডিলিট করে দিচ্ছে। আর আমি জানি না, আপনারা হয়তোবা ওর পেজে বা কি বলে ওর দোকানে খোঁজ নিলে জানতে পারবেন, আমি ওর পেজে লাইভ করার পর থেকে ওর পেজে কিন্তু কেউ লাইভ করতো না। ও আমাকে একটা কথাই বলছে যে তুমি আমার পেজে লাইভ করছো, তুমি ছাড়া আমার এই পেজে কোনোদিন কেউ লাইভ করবে না, কোনো মেয়ে লাইভ করবে না, শুধুমাত্র এই পেজ তোমার, এই বিজনেস তোমার, এই পেজে তুমি লাইভ করবা, এই পেজের মালিক হিসেবে তুমিই থাকবা। এইসব কথা বলার পরে আবারও যখন আমি সেকেন্ডবার আমার হাজবেন্ডের কাছে ফেরত যাই, এসব কথা বলার পরে আমাকে শয়তানে ধরছিল। আমি আবারও কি করলাম যে তার শপে লাইভ শুরু করলাম। এই লাইভটা নিয়ে আমার হাজবেন্ডের সাথে আবার আমার ঝগড়াঝাটি শুরু হইলো, তুমি কেন লাইভ করতেছো, লাইভ করতে পারবা না, এই টুকিটাকি বিষয় নিয়ে তার সাথে একটা সম্পর্ক ছিল। এই টুকিটাকি বিষয় নিয়ে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে আবার দ্বিতীয়বারের মতো আইসা পড়ি। আইসা পড়ার 1 মাসের মাথায়, আমার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার 1 মাসে আইসা পড়ার পরে সে লাইগে পড়ছে, ডিভোর্স দাও না কেন, ডিভোর্স দাও না কেন। সে আমাকে দিয়ে, হ্যাঁ আপনারা বলবেন যে আপনি ভুল, আপনি কেন তার কথা শুনে ডিভোর্স দিয়েছেন। হ্যাঁ, এটা শাস্তি আমি পাইছি, এটা শাস্তি আমি আজকে ভোগ করতেছি, এই জন্য আমি আপনাদের সামনে বসে আছি। আমি তার কথা ইনফ্লুয়েন্সড হয়ে আমি ডিভোর্সটা দিয়ে দেই। ডিভোর্সের 1 মাসের মাথায় আমার কাগজ আছে, ডিভোর্সের কিছুদিন পরেই সে শুরু করছে আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো। আমি বললাম যে দেখেন, একটা হাজবেন্ডের সাথে ডিভোর্স হওয়ার পর কিন্তু 3 মাস 13 দিন সময় থাকে, এর মাঝখানে কিন্তু হচ্ছে কাউকে বিয়ে করা যায় না। সে আমাকে বলে যে না, সে যখন এত নামাজি, সে কেন আমাকে 1 মাসের মাথায় বিয়ে করলো, তার ইসলাম কোথায় ছিল? 3 মাস 13 দিন না হইতেই 1 মাসের মাথায় সে জোর করে বলতেছে যে না, আমাকে বিয়ে করো, আমি তোমার বাচ্চারা বাঁচবো না, এই না সেই না, দুনিয়ার কথা বলে আমিও তার রঙে পড়ে যাই। দুনিয়ার কথা বলে সে আমাকে বিয়ে করে। বিয়ে করার পরে সে শুরু করে দেয় আমি বাসা থেকে বের হইতে পারবো না। তার সবচেয়ে বড় কথা, আমি তাকে বিয়ে করার আগে সে হচ্ছে তার পর্দাপশীলি বউ লাগবে। তা আমার সাথে আমি তাকে বললাম যে দেখেন, আমি নর্মাল ভাবে চলাফেরা করি, আমি এত এক্সট্রিম লেভেলের পর্দা কিন্তু আমি করতে পারবো না। বলে তুমি যতটুকু করবা ততটুকুই আমার জন্য এনাফ, ততটুকুই আমার জন্য এনাফ। এইটা বলে সে বিয়ে করে, বিয়ের পরে আমাকে বাসা থেকে বের হইতে দেয় না, বাসা থেকে বের হইতে দেয় না। সে আমাকে সালোয়ার কামিজ পরতে দেয় না, তুমি বারান্দার মধ্যে কাপড় টানায় রাখবা, সে আমাকে বারান্দায় যাইতে দেয় না, বলে বারান্দায় গেলে মানুষ তোমাকে দেখা ফেলবে। এইটা কেমন কথা? বারান্দায় যাইতে দেয় না, সে আমাকে বাসা থেকে বের হইতে দেয় না। তার সাথে আমার সমস্যাগুলো শুরু হইলো কি নিয়ে দেখেন, সে আমাকে বাসা থেকে বের হইতে দেয় না। আমি যদি বাসা থেকে বের হই, সে তার যে ছোট গুন্ডা, তার সাথে 2টা ছোট গুন্ডা থাকে, ইউনুস আর আলামিন, সেই ইউনুসকে আমার পিছনে লাগাই দেয়। আমি হসপিটালে যাই, আমি টেইলার্সে যাই, আমি মার্কেটে যাই, বা আমার মেয়ে কিছু কিনবে, আমার মেয়েকে নিয়ে আমি বের হবো, তার লোক ছাড়া আমি বাসা থেকে বের হইতে পারবো না। আপনাদের যদি মনে হয় যে ব্যাপারগুলো জাস্টিফাইড, আমার কিছু বলার নাই। সে মানুষ লাগাই দেয়, আমি মানুষ ছাড়া বাসা থেকে বের হইতে পারি না, আমি বারান্দায় যাইতে পারি না। তুমি কেন বারান্দায় আসছো? মানুষ দেখে ফেলবে। আমি কোনো রেস্টুরেন্টে, চলেন রেস্টুরেন্টে যাই, কেন রেস্টুরেন্টে যাবো? রেস্টুরেন্টে তো ছেলে মানুষ থাকে, ছেলে মানুষ আমারে খায়া ফেলবে। তার কথাটা এরকমই ছিল যে রেস্টুরেন্ট ভরা ছেলে মানুষের ভিড়ে বসে খাওয়া যাবে না। সে আমাকে কোনো রেস্টুরেন্টে, যেই মানুষ, আমি কি বলবো, আজকালকার মানুষ এই যে সারাদিন এত হচ্ছে পোস্ট দেয়, সারাদিন মানুষ একটা নতুন রেস্টুরেন্টে হলে এই কথা সেই কথা বললে, মানুষ খাবার দেখলেই মানুষ রেস্টুরেন্টে, সে আমার কোনো রেস্টুরেন্টে খাইতে দিতে যাবে না। আমি সব কথা বলতেছি, যারা বলতেছেন যে আমি অনেক কথা বলতেছি, আমি কেন, আপনারা তো রিজন জানতে চাইছেন যে কেন, আমার সেই রিজনই আমি বলতেছি, একটু শোনেন।
তো আমাকে সে কোনো রেস্টুরেন্টে খাইতে দিবে না, সে আমাকে কোনো মার্কেটে যাইতে দিবে না। আমি কিন্তু তাকে এর আগেই বলছি যে দেখেন আমাকে একটা হাত খরচ দিয়ে দিবেন, আমি কিন্তু একটু কেনাকাটা করতে পছন্দ করি, যেটা সব মেয়েরাই করে। আমি বলছি দেখেন আমি একটু কেনাকাটা করতে পছন্দ করি, আমাকে কিন্তু এটা নিয়ে কোনো বাধা দিতে পারবে না, আমি কিন্তু একটু শপিং করতে পছন্দ করি। সে আমাকে মার্কেটে যাইতে দিবে না। অথচ বিয়ের আগে যখন তার দোকানে আমি লাইভ করতাম, সপ্তাহে 2 থেকে 3 বার আমি যমুনায় চাই তার দোকানে বসে থাকতাম। হ্যাঁ, তখন কেন বলো না যে তুমি এখন যমুনা ফিউচার পার্কে আসতে পারবে না, যমুনা ফিউচার পার্ক ভরা ছেলে মানুষ। আমি যখন বিয়ের পরে যমুনা ফিউচার পার্কে যাইতে চাই তখন বলে যে যমুনা ফিউচার পার্ক ভরা অনেক ছেলে মানুষ, এত ছেলে মানুষের মধ্যে মেয়ে মানুষ বের হইতে পারবে না। হ্যাঁ, তখন সে আমাকে মার্কেটে যেতে, আমি যদি একটার বেশি 2টা জামা কিনি, জামা কিনতে পারবে না, তুমি অপচয় করতেছো। সে আমাকে কোনো টাকা পয়সা দেয় না, সে আমাকে বলে যে আগের হাজবেন্ড আমাকে দেয় নাই, সেও তো আমাকে দেয় নাই। সে আমাকে এইসব নিয়ে সে আমাকে শপিং করতে দিবে না, একটার বেশি 2টা জামা পরতে দিবে না। আজকে কেন টেইলার্সে গেছো, কালকে কেন টেইলার্সে যাবা। আমি ডক্টর দেখাইতে পারি না। আপনারা তো জানেন যে আজকাল মানুষ কতটুকু ডক্টরের উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমি ডক্টরের কাছে আমার মেয়েকে নিয়ে যাই। আমার মেয়েটা ছোটবেলা থেকে, আমার বড় মেয়েটা একটু রোগা, এটা আমি স্বীকার করতেছি, আমার বড় মেয়েটা একটু রোগা, 2 দিন পর পর জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে। আজকাল সব বাচ্চাদেরই এটা লেগে থাকে। আমি যদি আমার বাচ্চাকে নিয়ে 1 দিনের বেশি 2 দিনের ডাক্তারের কাছে যাই, সে বলে যে এত কিসে ডাক্তার দেখানো, তুমি কালকে ডাক্তার দেখাইছো, তুমি আজকে কেন ডাক্তার দেখাবা। এইগুলা সে আমার সাথে করছে। এর মাঝখানে আমি লজ্জার কথা কি বলবো, সে আমাকে মেডিকেশন নিতে দেয় না। সে বলছে তুমি যখন আমাকে বিয়ে করছো তোমাকে বাচ্চা নিতেই হবে। সে জোর করে এই বাচ্চাটা আমাকে, আমি সব লজ্জার কথা আমি বলতে পারতেছি না, সে জোর করে আমাকে এই বাচ্চাটা নেওয়ার জন্য। এর মাঝখানে আমি প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে আমি তার মানে কিছু বলতে পারি নাই, তার সাথে একটু বের হইতে পারতাম না। সে আমাকে কোথাও বাসা থেকে বের হইতে দিত না। তার মধ্যে আমার মা বোনের সাথে, আমার ফ্যামিলির সাথে আমার ঝগড়া লাগে। সে আমার ফ্যামিলির সাথে আমাকে দেখা করতে দিত না। আমার মার সাথে যদি আমি একটু মিলতেও চাইতাম, সে ওটা আরো খারাপ কথা, তোমার মা আমাকে বাসা থেকে বের করে দিছে, তোমার মা আমাকে 2টা কটু কথা শুনাইছে, তোমার মার সাথে তুমি কোনো সম্পর্ক রাখতে পারবে না। এসব বলে সে আমার ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক রাখতে দেয় না, সে আমাকে বাসা থেকে বের হইতে দেয় না। তারপরে সে আমার মেয়েকে দেখে বিয়ে করছে। সে ছবি দেখাইলো যে সে আমার মেয়ের সাথে খুব ভালো আচরণ করছে। আমি আপনাদেরকে জাস্ট একটা ঘটনা বলি, তার সাথে একদিন আমার ঝগড়া লাগছে এবং ঝগড়াটা 11টার দিকে লাগছে, অলমোস্ট 12:30 কি 1টা বাজে অলমোস্ট। তার আগে আমি আমার মেয়েকে খাওয়া দাওয়া করাই আমার মেয়েকে আলাদা রুমে শোয়াই দিছি। সে যখন আমার বাসায় থাকতো আমি আমার মেয়েকে আলাদা রুমে শোয়াই দিছি। আমার সাথে ঝগড়া লাগার পরে যখন আমার মেয়েটা কাঁদতেছে, আমি শব্দ পাইছি, মেয়েটা কাঁদতেছে, ভয় পাইছে, ওইটু শব্দ করছে, মা বলে ডাকছে না কি এরকম একটা শব্দ করছে। তখন আমি ওই আমার মেয়ের রুমে চাইতে নিছি। আমি লজ্জিত আজকে আমার এই কথা বলতে হইতেছে যে আমি মা হিসাবে ব্যর্থ দেখে আমি আমার বাচ্চার সাথে এই কাজ করতে পারছি। আমি যখন ওই রুমে চাইতে নিছি, সে আমাকে ওই রুমে চাইতে দেয়নি। সে আমাকে বলছে যে হয় তুই ওই রুমে যাবি, তোর আমি মাইরে ফেলবো, নাইলে বাচ্চাকে মাইরে ফেলবো, নাইলে কিন্তু তুই আমার সাথে থাকবি। মানে ওই আমার মেয়ে যে কাঁদতেছে, আমি ওই রুমে চাইতে পারবো না। আমি সেদিন রাতে আমার মেয়ের কাছে সে আমাকে যাইতে দেয় নাই। সে আমাকে ডাইনিং রুমে বসায় বসায় সারা রাত সে আমাকে ঝগড়া করছে। এদিক দিয়ে আমি কিন্তু তার বাচ্চার সাথে প্রেগনেন্ট, আমি একটা প্রেগনেন্ট মহিলা। সে সারা রাত বসায় বসায় আমাকে ঝগড়া করছে এবং আমার মেয়ের কাছে আমাকে চাইতে দেয় নাই। আমি যখন দেখলাম যে সে আমার মেয়ের সাথে এইরকম ব্যবহার করছে, সে যখন বাসায় আসে আমার মেয়ের সাথে আমি কথা বলতে পারি। আমার মেয়ের বয়স 8 বছর, আমার মেয়ের বয়স 8 বছর, এবং তাকে যখন আমি বিয়ে করছি আজকে থেকে 1.5 বছর আগে আমার মেয়ের বয়স 6.5 বা 7 এরকম ছিল। 2022-এর 25 নভেম্বর তার সাথে আমার বিয়ে হয়েছে। তো তার সাথে তখন আরো 1 বছর, আমার মেয়ের 6.5-7 বছর। আমার মেয়ে আসলে আমার মেয়ের সাথে আমি কথা বলতে পারবো না, বা আমার মেয়েকে দূরে দূরে রাখতে হবে, তাকে আমার কোলে নিয়ে বসে থাকতে হবে, তাকে আমার ভাত বেটা বাইরে খাওয়াই দিতে হবে, তাকে আমার মুখে তুলে খাওয়াই দিতে হবে। আমার মেয়েকে আমি খাওয়াইতে পারবো না, আমার মেয়েকে আমি সময় দিতে পারবো না। সে যখন এই কাজগুলো করছে তখন আমি চিন্তা করছি যে না, তার সাথে আমার ভবিষ্যৎও সেফ না, আমার মেয়ের ভবিষ্যৎও সেফ না। আমি তখনই অলরেডি আমার যখন প্রেগনেন্ট থাকা 6 মাস অবস্থায় আমি তখনই বলছি যে না দেখেন আমি আপনার সাথে থাকবো না। সে আমার গায়ে হাতও তুলছে, সে আমাকে একবার থাপ্পড়ও মারছে। তারপর আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম, এটা তারা জানে। আমি তারপর বাসা থেকে বের হয়ে আমি একবার আমার মামার বাসায় গেছি, একবার আমি তার মায়ের বাসায় গেছিলাম। সে কি এটা না করতে পারবে? আমি তার সাথে না জানাই তার মায়ের বাসায় আমি গেছিলাম। হ্যাঁ, তার মায়ের এইসব কারণে আমি যখন তার মায়ের বাসায় গেছিলাম, সে আমার গায়ে, আমি এগুলো মাফ করে দিছি। সে আমাকে যতবারই বসে হাত পায়ে ধরে ক্ষমা চাইছে, আমি তাকে মাফ করে দিছি। তো এই বছরে এগুলো তো ঝামেলা চলতেছিল। তো এই বছরের হচ্ছে জানুয়ারি থেকে আমার সেকেন্ড বেবিটা, তার সাথে আমার যে বাচ্চাটা, এই বাচ্চাটা হয় হচ্ছে অক্টোবরের 10 তারিখে। অক্টোবরের 10, গত বছর 2023-এর অক্টোবরের 10 তারিখে হয়। তো আমার বাবুটা যখন হয় তখন আমার মামা ফ্যামিলি সবাই আমার সাথে কন্ট্যাক্ট করেছে, মেয়েটার বাচ্চা হইতেছে, আমরা যাবো না, এটা তো হইতে পারে না। ও যতই রাগ করে থাকুক, আমার মা, আমার বোন, আমার মামারা জোর করে আমার বাসায় আসে। তারপরে থেকে হচ্ছে আমার মা, আমার বোন আমার বাসায় থাকে আমার বাচ্চাটার জন্য, যে 2টা বাচ্চা আমি একা ম্যানেজ করতে পারবো না, আমার বাচ্চাটার জন্য থাকে। আমার মার সাথে আমি একদিন বের হয়েছি, সে আমাকে বাসায় আইসা অপমান করছে আমার মায়ের সামনে।
আমি তাকে বারবার বুঝাইছি যে দেখেন আমার মা বাসায় আছে, আমার মা শুনে ফেলবে। পরে আমার মা শুনে ফেলছে। আমার মায়ের সাথে বের হয়ে আমি রাজলক্ষ্মী থেকে কেনাকাটা, আমরা উত্তরায় থাকি, রাজলক্ষ্মী থেকে কেনাকাটা করার পরে আমরা একটা রেস্টুরেন্টে বসে কাবাব রুটি খাইছি। কেন খাইলাম? সে ফোন দিয়ে বলতেছে যে কোথায়, আমি বলছি যে আমার আম্মুর সাথে বসে একটু কাবাব রুটি খাইতেছি। কেন খাইলা? তোমাকে কি বাসায় খাবার দেই না? তুমি আমাকে না জানায় কেন রেস্টুরেন্টে ঢুকছো? কেন তুমি কাবাব রুটি খাইতেছো? তোমাকে বাসায় ফ্রিজ ভরা মাংস, তুমি কেন বাসায় কাবাব খাবা? আমি যখন বাসায় এসে এগুলো বলতেছে, আমি বললাম যে দেখেন আমার আম্মু শুনে ফেলবে, আপনি প্লিজ এই কাজটা করেন না, আমি সরি, আমি ভুল করছি, আমি এরপর থেকে আপনাকে না জানায় যাবো না রেস্টুরেন্টে। সে চিল্লায় ও চিল্লি করে উঠে। পরে আমার মা যখন বলে যে কি ব্যাপার, কি হয়েছে বাবা, পরে তখন বলতেছে যে আপনার মেয়েরে আমি এত খাওয়াই, এত পড়াই, আপনার মেয়ের কেন রেস্টুরেন্টে খাইতে হবে? তখন আমার মা বলে যে দেখো বাবা, এটা কি কোনো কথা? রেস্টুরেন্টে তো সবাই খায়, বাসায় খাবার থাকলে কি মানুষ রেস্টুরেন্টে খায় না? এটা কেমন কথা? সে আমার মাকে এটা নিয়ে অপমান করে। তারপর থেকে আমার মার সাথে আমি বের হইতে পারবো না। হ্যাঁ, এই ঘটনার পর থেকে সে আমাকে মানা করে দেয় যে মা বোনের সাথে বের হইতে পারবা না। আমার মা বোনকে নিয়ে এরপরে আমি 2-1 দিন বের হয়েছি। আমার মা বোনের সাথে তার ইউনুস গুন্ডা আমাদের সাথে ছিল। আপনারা বলেন যে কোন মেয়ে, হ্যাঁ আপনার ঠিক আছে, আমি একা বের হইলে আমি অনেক ছেলেদের সাথে মিশবো, এই জন্য সে আমার পিছনে লোক লাগাই দিয়েছে। কিন্তু আমি তো আমার মা আর বোনকে নিয়ে বের হয়েছি, আমার 2টা বাচ্চা নিয়ে বের হয়েছি। তখন কেন আমার মা কি নিজে নিয়ে আমার কোনো ছেলের সাথে দেখা করাবে, একটা ম্যারিড মেয়েকে নিয়ে? তখনও সে আমাদের পিছনে লোক লাগাই দিচ্ছে। হ্যাঁ, তখন যখন এগুলা করলো, তখন আমি বললাম যে না, এইভাবে আবার আর সম্ভব না। আমি তাকে বললাম যে দেখেন এইভাবে আর সম্ভব না, আমি আপনার সাথে এইভাবে আর সংসার করতে পারবো না। এটা হচ্ছে এই বছরের জানুয়ারি থেকে এই ঝগড়াটা তার সাথে আমার লাগলো। আমার বাচ্চা এই জানুয়ারি থেকে ঝগড়া আসে যায় ঝগড়াটির মধ্যে আমি তাকে যখন রোজা আসলো, রোজা তো শুরু হয়েছে মার্চ মাস থেকে, তো রোজার মধ্যে আমি তাকে টোটালি মানা করে দিলাম যে দেখেন আমরা বিয়ের পরে আলাদা ভাড়া বাসায় উঠছিলাম, দেখেন আমি এই বাসায় আর থাকবো না, আমি আমার মার বাসায় চলে যেতেছি আমার বাচ্চাদের নিয়ে, আর আপনার সাথে আমি আর কোনো সংসার করবো না। এইভাবে যেভাবে আপনি আমাকে রেস্ট্রিকশনে নজরবন্দি করে রাখছেন, এই নজরবন্দি অবস্থায় আমি সংসার করবো না। আপনারা তো এখন আপনারা বলতেছেন যে আপনাকে মারার মেইন কারণটা কি? আমাকে মারার মেইন কারণটা ছিল আমি তাকে ডিভোর্স দিতে চাইছি। হ্যাঁ, তা আমি অনেক খারাপ, আমি অনেক ছেলেদের সাথে মিশি টিশি, তো আমাকে ছেড়ে দিত। সে আমাকে বলছে, সে লাইভে এসে বললো যে আমি তাকে রেখে পরকিয়া করছি। তার কাছে যদি কোনো প্রমাণ থাকে যে আমি তাকে রেখে জীবনে কোনোদিন একটা ছেলের সাথে কথাও বলছি, সে প্রমাণ করুক। আমার ফেসবুকে থাকা, আমার 10,000 ফলোয়ার ছিল ফেসবুকে, আমার ফেসবুকে 4,500-এর মতো ফ্রেন্ড ছিল, এবং এই ফ্রেন্ডের মাঝখানে 2,000 থেকে 2,500 মেয়ে ছিল, এবং বাকিগুলো সব ছেলে ছিল। সত্যি কথা আমি আপনাদেরকে বলতেছি, সব ছেলে মানুষ ছিল, প্রচুর ছেলে মানুষ আমার ফ্রেন্ড লিস্টে ছিল। তো সে জেনে শুনে কেন এইরকম, সে আমাকে ফেসবুকে বিয়ের আগে দেখে নাই যে তোমার ফেসবুক ভরা ছেলে মানুষ, তুমি এত ছেলেদের সাথে মিশছো, বা তোমার আমি তাকে বিয়ের আগেও বলছি দেখেন আমার 2-4টা ছেলে ফ্রেন্ড আছে, এদের সাথে আমার মাঝে মাঝে হাই হ্যালো হয়, এটা কোনো পাপের কিছু না, এটা কি কোনো ভুল? আপনার কাছে যদি পাপ মনে হইতো আপনি আমাকে বিয়ে করলেন কেন? সে আমাকে বলছে যে সে আমাকে নাকি পরকিয়া করতে ধরছে, তার কাছে যদি কোনো প্রমাণ থাকে। সে তাকে বিয়ে করার পরে সে প্রথমে বলছে যে ফেসবুক থেকে ছেলে মানুষ, সে আস্তে আস্তে আমাকে চাপাইছে। প্রথমে বলছে যে ফেসবুক ভরা ছেলে মানুষ, আমার বউকে ছেলে মানুষ দেখবে, এটা আমি চাই না। আমি তার কথা মতো আমি সব ছেলে মানুষ ডিলিট করে দিছি। আমার ফেসবুকে থাকা হাজার হাজার ছেলে মানুষ, আমার কলেজের ফ্রেন্ড, আমার স্কুলের না সরি আমি গার্লস স্কুল ছিলাম, সরি আমার কলেজে, আমি যখন আমি একসাথে কম্বাইন্ড কলেজে পড়ছি, আমার কলেজের ফ্রেন্ডরা আমার সাথে অ্যাড ছিল। আমার ফ্রেন্ডরা আপনারা যারা বলছেন আমি মিথ্যা কথা বলতেছি, আমার কলেজের ফ্রেন্ডরা হচ্ছে আপনাদেরকে বলতে পারবে যে আমি আমার বিয়ের পরে তাদের সবাইকে আনফ্রেন্ড করে দিছি। এমনকি কয়েকটা ছেলে আমাকে, আমার কয়েকটা ফ্রেন্ড, আমার কলেজের ফ্রেন্ড আমাকে নক করছে যে কি ব্যাপার তুমি আনফ্রেন্ড করে দিলা কেন, তোমার কি হয়েছে? আমি বলছি দেখো আমি বিয়ে শাদী করছি, আমার হাজবেন্ড পছন্দ করে না, এই জন্য আমি আনফ্রেন্ড করে দিছি। হ্যাঁ, আমি এই টাইপের ওবেড ওয়াইফ আমি তার ছিলাম। সে বলতেছে যে সে পরকিয়া করছে দেখে ধরছে, আমি তো আমার ফেসবুকের ছেলেগুলা পর্যন্ত আমি ডিলিট করে দিছি তার কথায়। আর পরকিয়া করছে, আমি তাকে ভালোবেসে বিয়ে করছিলাম। সে আমাকে বলছিল, তার সাথে যখন আমার তার শোরুমে বিয়ে দেখা হইলো, সে একটা শোরুমের মালিক, সে আমাকে সাথে ভদ্রতা করে কথা বলে, সে নামাজ পড়ে, হাজি মানুষ, তার এইসব দেখে শুনে আমি তার উপরে পড়ছিলাম। হ্যাঁ, তো সে বললো যে পরকিয়ার কারণে আমাকে নাকি মাইরা ফেলানো উচিত ছিল। এটার কথা আমি তাকে বলবো যে পরকিয়া যখন আমাকে ধরছেন, আমার মা বোনকে জানাইলেন না কেন, আমার মা বাবাকে, আমার মামাকে জানাইলেন না কেন যে আপনার মেয়ে পরকিয়া করতেছে? সে কাউকে কিছু জানায় নাই। আমার এইসব বনিবনা না হওয়ার কারণে, তার এইসব মারধর আচার আচরণকে তার সামনে আমি কোনো কথা বলতে পারতাম না। কিছু বললেই সে বাসার মধ্যে ভাঙচুর শুরু করে দিত। হ্যাঁ, বাসার মধ্যে ভাঙচুর। আমি যখন এইসব থেকে অতিষ্ঠ হয়ে পরে যখন দেখলাম যে আমার মার সাথে আমি বাসা থেকে বের হইতে পারবো না,
এতটুকু নজরবন্দি আমি হয়ে গেছি এই লাইফে, তো আমি থাকতে পারবো না। পরে যখন আমি ফাইনালি তাকে ডিসিশন নিলাম যে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব, সে যখন ফাইনালি বুঝতে পারছে যে মেরে আমি এবার হচ্ছে ফাইনালি সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, হ্যাঁ এবার ফাইনালি সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, এবার ওকে আটকাইতে পারবো না, তখন সে কি করলো, এই পুরা রমজান মাসে, এই বছরের যে রোজার মাস, মার্চ থেকে এপ্রিল, পুরা রোজার মাসে তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। তারপরে হচ্ছে এপ্রিলের 10 তারিখে, এটাই হচ্ছে কারণ, সরি আমি এক কথা থেকে আরেক কথা চলে গেলাম, এটাই হচ্ছে কারণ আমি তাকে বলছি যে তাকে ডিভোর্স দিয়ে দেন। তো আমার কাছে কি তার কাছে কি আমার ডিভোর্স চাওয়াটা এত বড় ভুল ছিল? আমি খারাপ মেয়ে, ঠিক আছে, আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিতেন, কেন ছাড়লেন না? আমাকে কেন খুন করতে গেলেন? এটার প্রশ্ন আপনি দেন, এটার উত্তর আপনি দেন। এপ্রিলের 10 তারিখে সে যখন দেখলো যে আমি তার সাথে যোগাযোগ করতেছি না, এপ্রিলের 10 তারিখে সে আমার দুপুর 1টা থেকে 1:30টার দিকে জোহরের আজান দেওয়ার পরে আমি আমার রুমে নামাজ পড়তেছিলাম, এই অবস্থায় সে রুমে ঢুকে, এবং সে একা না, সে তিনটা গুন্ডা সাথে নিয়ে রুমে ঢুকে। আপনারা তো জানলেন যে আমাকে কেন খুন করতে চাইছে, এটার কারণ তো আমি বলে দিলাম, আমি তাকে ডিভোর্স দিতে চাইছি। তো এখন আপনারা বলেন, যারা বলতেছেন যে আমার কোনো ঘাপলা আছে, আমার ঘাপলার জন্য হচ্ছে সে আমাকে খুন করতে চাইছে, তো আমি তাকে ডিভোর্স দিতে চাইছি, আমি খারাপে আমাকে ডিভোর্স দিয়ে আমার কাছ থেকে সরে যাইতো, আমাকে খুন করার কি দরকার ছিল? আমার চেহারা নষ্ট করার কি দরকার ছিল? আজকে যদি আমার জায়গায় আপনার মা বসে থাকতো, আপনার বোন বসে থাকতো, আপনার মেয়ে বসে থাকতো, আপনার কি মনে হইতো যে কাউকে ডিভোর্স দিতে হইলে তার চেহারা কেটে দেওয়াটা ঠিক? আপনাদের মনে হইতো? এই যে আমার যে চেহারার যে এই দাগটা, আমি এই পর্যন্ত 2টা প্লাস্টিক সার্জন দেখাইছি, যেটা বাংলাদেশে এই চেহারার দাগের জন্য অ্যাডভান্সড কোনো ট্রিটমেন্ট বাংলাদেশে নাই। হ্যাঁ, এটার জন্য এখন দেশের বাইরে যাওয়া দরকার, অনেক টাকা দরকার, যে টাকা আমার কাছে নাই। সে যে বলতেছে যে আমি আমার 10টা হাজবেন্ডের কাছ থেকে 20 কোটি টাকা নিয়ে আসছি, আমার কাছে যদি 20 কোটি আর 10 কোটি আর 10 লাখ 50 লাখ টাকা থাকতো, আমি এতদিনে বিদেশে যেয়ে বসে আমার চেহারার ট্রিটমেন্ট নিতাম। আমি আমার বাচ্চার দুধ খাওয়াইতে পারতেছি না, আমি আমার গহনা বিক্রি করে আমার বাচ্চার দুধ খাওয়াইতেছি। আল্লাহর দোহাই লাগে, যারা আপনারা বলতেছেন যে একটা মেয়ে মানুষকে আপনারা খারাপ কথা বলতেছেন, আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে একটা মেয়ে কতটুকু কষ্টে পড়লে নিজের গহনা বিক্রি করে নিজের বাচ্চাকে দুধ খাওয়ায়। আমার বাচ্চাটার 10 বছর বয়স, আমার গহনা বিক্রি করে আমি আমার বাচ্চার দুধ খাওয়াইতেছি। সে এপ্রিলের 10 তারিখে আমার বাসায় ঢুকে, আমি আমার রুমে নামাজ পড়তেছিলাম, আমার মা আমার বোন বাসায় ছিল, আমার বড় মেয়ে ছিল, আমার বাসায় আমার কাজের বুয়া ছিল, ভিডিওতে আপনারা দেখতে পাবেন, বাসায় কাজের বুয়া ছিল। কি হয়েছে? রাখো। বাসায় হচ্ছে কাজের বুয়া ছিল, সে আমার মা বোনকে আগে আটকায়, বাসায় সে সাথে 3টা লোক নিয়ে আসছে, ইউনুস, আলামিন এবং অজ্ঞাত একজন লোক, 3টা লোক বাসায় রেখে আমার মা বোনকে, কাজের বুয়াকে আটকায় রেখে সে আমার রুমে ঢুকে সে আমার সাথে এই কাজ করে। সে তার হাতের মধ্যে কিছু একটা চেইনের মতো লোহার কিছু একটা পেঁচায় আসছিল। আমাকে যে সে কি জাহান্নামের দিন দেখাইছে এটা আপনারা বিলিভও করতে পারবেন না, আপনারা বসে বসে খারাপ কথা বলতে পারবেন, বাট আমাকে যে সে কি জাহান্নাম দেখাইছে এটা আপনারা বিলিভ করতে পারবেন না। আমার এই ছবিগুলো, সে হাতের মধ্যে একটা চেন পেঁচায় আসছিল, সে আগে আমাকে ঘুষি মারার পরেই মনে হয় আমার মাথাটা কেটে গেছিল, ঘুষি মারে, আমাকে থাপ্পড় মারে, তারপরে সে আমাকে গলা চেপে ধরে আমার ড্রেসিং টেবিলের সামনে ধরে, আমি নামাজের হিজাব পরা অবস্থায় ছিলাম, আমার হিজাব টেনে খুলে সে আমার চেহারা, সে একটা ছুরি নিয়ে আসছে, ছুরি নিয়ে এসে সে আমার চেহারা এখান থেকে এই পর্যন্ত কাটে। এই কাটার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমার কোনো সেন্স ছিল না। আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম, আমার জাস্ট মনে হইলো যে আমার মুখের উপরে একটা বিল্ডিং ধসে পড়ছে, একটা ভূমিকম্প হইলে বা কিছু হইলে বা অনেক কিছু, যে আমার উপরে অনেক কিছু ধসে পড়ছে। আমি জাস্ট, আমার কাছে মনে হলো যে আমার মুখের উপরে কিছু একটা ধসে পড়ছে, হ্যাঁ কিছু একটা ধসে পড়ছে। সে যখন আমার ড্রেসিং টেবিলে, আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে ড্রেসিং টেবিলের হেভি আয়না দেওয়া কাঠের একটা মিররের কাঠের একটা হচ্ছে ভারী একটা টুল ছিল, বসার টুল, ওই বসার টুল দিয়ে যখন সে আমার মুখে মারছে, তখন আমার এই নাক, মুখ, চোয়াল এগুলো সব ভেঙে গেছে। আমার নাকের কোনো হাড্ডি ছিল না, চোয়াল ভেঙে গেছিল। তারপরে এই যে আমার চোখে সে যখন এই পাশে কাটছে, আমি অলরেডি 3টা চোখের ডক্টর দেখাইছি, আমার যখন সে এই পাশে কাটছে আমার চোখের নার্ভ কেটে গেছে, এবং আপনারা দেখতে পারবেন যে আমার একটা চোখ ছোট হয়ে গেছে, আমার একটা চোখ বড় হয়ে গেছে। আমার এই চোখের নার্ভ কাটার কারণে আমার চোখ একটা বড় হয়ে গেছে, এই পাশের চোখ বড় হয়ে গেছে। তারপরে হচ্ছে যে এই চোখ আমার লাগে না। সে আমাকে এইভাবে মেরে, আমার মা যখন ভিতরে দেখে যে কি ব্যাপার, 3টা মানুষ আমাদেরকে আটকায় রাখছে, কি করতেছো তোমরা বাসার মধ্যে, আমার মা বলে, কাজের বুয়াকে বলে যে দেখো তুমি নিচে যাইয়া মানুষজনকে ডাকো, কি সমস্যা, দরজা খোলো।
তখন হচ্ছে তারা বাসা থেকে বের হয়ে যায়। এবং আপনারা যে দেখছেন যে আমার বারান্দা ভরা রক্ত, সে যখন বাসা থেকে বের হয়ে যায় তখন আমি ওই কিভাবে আল্লাহ আমাকে জ্ঞান দিচ্ছে আমি বলতে পারবো না। তখন আমি আমার এই কাটা চেহারা নিয়ে বারান্দায় যাই মানুষজন ডাকতে যে আমাকে খুন করে ফেলতেছে, আপনারা আমাকে বাঁচান। এটা আমার পুরো এলাকার মানুষ আমাকে দেখছে। আমি চায়া ডাকি যে আমার হাজবেন্ড আমাকে মেরে ফেলতেছে, আপনারা প্লিজ তাড়াতাড়ি আমাকে বাঁচান। আমি যে কিভাবে এই কথাটা বলছি আমি জানি না। পরে যখন আমি আমার মুখে হাত দিলাম, আমি হাত দিয়ে দেখি যে আমার মুখের গাল খোলা, তখন আমি বুঝলাম যে আমার মুখে কিছু একটা হয়েছে, আমি জানি না যে আমার মুখ কাটা। এই কথা হওয়ার পরে হচ্ছে তারপরে এলাকার মানুষজন আসে, সে বাসা থেকে বের হয়ে দৌড়ায় পালায় চলে যায়। এলাকার মানুষজন আমাকে হসপিটালে নিয়ে যায় এবং আমি 20 দিন হসপিটালে ছিলাম। প্রথম যেদিন এপ্রিলের 10 তারিখে সারাদিন আমি অ্যাম্বুলেন্সে ছিলাম। আপনারা যারা বলতেছেন যে আমার প্রাপ্য শাস্তি, হ্যাঁ আমার প্রাপ্য শাস্তি আপনারা বলতে পারেন। আমি আমার হাজবেন্ডকে রেখে আমি একটা বাচ্চা নিয়ে তাকে বিশ্বাস করে বিয়ে করছি, হ্যাঁ এটা শাস্তি আপনারা বলতে পারেন। আমার শাস্তি আমি যথাযথভাবে পাইছি, শতগুণ বেশি ভাবে আমি আমার শাস্তি পাইছি। সে যখন 1:30টার দিকে আমাকে মারছে, দুপুর 1:30টা থেকে রাতের 9টা পর্যন্ত এই ঢাকা শহরের অ্যাম্বুলেন্স আমি ঘুরছি। যেহেতু এপ্রিলের 10 হসপিটালে নিয়ে যায়, কোনো ডক্টর নাই, তারা আমাকে জাস্ট এখানে যখন দেখে যে আমি এটা ফাঁক হয়ে গেছে, পড়তেছে, তখন আমার এখানে তারা, আপনারা যে সেকেন্ড ছবিটা দেখতে পারবেন, এখানে সাদা গজ পেঁচানো, তারা জাস্ট আমার মুখটা এরকম, গালটা এরকম ধরে যাচ্ছে, এখানে মুখটা গজটা পেঁচাই দেয়। তারা বলে যে দেখেন এইটা উত্তরা আধুনিক মেডিকেল হসপিটালে, আমাদের এখানে কোনো ডক্টর নাই, আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যান। পরে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেল, পুলিশ কেস। ঢাকা মেডিকেলে বলতেছে যে এটার জন্য যে ডক্টর লাগবে, আমাদের কাছে কোনো ডক্টর নাই। রোজার ঈদের আগের দিন সে আমাকে কতটুকু প্ল্যান করে মারছে। রোজার ঈদের আগের দিন কোথাও কোনো ডক্টর নাই। রোজার ঈদের আগের দিন ঢাকা মেডিকেল হসপিটাল থেকে ফেরত দিতে আমি কিন্তু অ্যাম্বুলেন্স, আমার নাক দিয়ে রক্ত পড়তেছে, আমার গাল দিয়ে রক্ত পড়তেছে, আমার পুরো শরীর ভিজা। আর ঢাকা মেডিকেল হসপিটাল থেকে আমাকে ফেরত দিয়ে দিল। আমি কিন্তু অ্যাম্বুলেন্সে, আমার এখানে অ্যাম্বুলেন্সে উঠাইতেছে আর নামাইতেছে, কোনো হসপিটালে কোনো ডক্টর নাই। ঢাকা মেডিকেল থেকে তারপরে আমি গেলাম মিরপুর 14 নম্বরে যে ডেন্টাল একটা হসপিটাল আছে, সরকারি হসপিটালটার নাম আমার মনে পড়তেছে না, ওই হসপিটালে গেলাম। কারণ আমার হচ্ছে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন লাগবে, ম্যাক্সিলোফেশিয়াল সার্জন নাই। সেখানে মিরপুর 14 হসপিটালে বলতেছে যে আমাদের কাছে এই ডক্টর এখন নাই, আপনারা অন্য কোনো হসপিটাল নিয়ে যান। তারপরে মেবি আমাকে স্কয়ার হসপিটালে বা সময়তে দুইটার একটার মধ্যে আমাকে নিয়ে যেতে চাইছে। ওরা বলতেছে যে এই ম্যাক্সিলোফেশিয়াল আমাদের কাছে নাই। আমি দুপুর 1:30 থেকে রাতের 9টা পর্যন্ত আমার ভিডিও হয়েছে। আমি সারাদিন হচ্ছে আমি অ্যাম্বুলেন্সের ভিতরে ছিলাম, সারাদিন আমার ভিডিও হয়েছে। রাতে 9টা বাজে ধানমন্ডি হেলথ অ্যান্ড হোপ হসপিটালে আমাকে নিয়ে যাওয়া হলো। তখন সেখানে দেখলো যে একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আছে। নিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে হচ্ছে রাতে 9টা থেকে 12:30 পর্যন্ত আমার এই সেলাই করতে লাগছে। 3.5 ঘন্টার সার্জারি আমার হয়েছে। সেকেন্ড সার্জারি যখন বললো, ডক্টর বললো যে আপনার নাকের মধ্যে কোনো হাড্ডি নাই, আপনার মুখের মধ্যে হাড্ডি সব ছোড়া হয়ে গেছে, এগুলোর জন্য আপনার মুখে প্লেট বসাইতে হবে, 10 ঘন্টার সার্জারি করতে হবে। এপ্রিলের 16 তারিখে আমার যে সার্জারি হয়েছে, আমার সেখানে 10.5 ঘন্টার আমার সার্জারি হয়েছে। আমার এত বড় শাস্তি, আমি যতই খারাপ হই না কেন, আপনারা যারা বলতেছেন যে এই শাস্তি হওয়া দরকার, আপনাদের যদি মনে হয় যে এত বড় শাস্তি আমার প্রাপ্য ছিল, আমার কিছুই বলার, আমি যতই খারাপ হই না কেন, আপনারা যারা বলতেছেন যে এই শাস্তি হওয়া দরকার, আপনাদের যদি ভিডিওটা সবাই শেয়ার করবেন, এত বড় শাস্তি আমার প্রাপ্য ছিল, আমার কিছুই বলার